হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছে তোমাদের গৌরব স্যার একটা সায়েন্সের নতুন টপিক নিয়ে। পড়বো আমরা সবাই মজার সাথে গৌরব স্যারের সাথে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমার চ্যানেল, কেমন লাগছে গৌরব স্যারের কাছে পড়া বুঝতে, কোন জিনিসটা বুঝতে পারছো না জানাবে কমেন্টে। গৌরব স্যার তোমাদের জন্য সলিউশন ভিডিও বানিয়ে দেবে। আশা করি তোমরা সবাই ভালো আছো বাচ্চারা। আজকে আমরা পড়াবো গৌরব স্যারের সাথে মজার সাথে একটা সায়েন্সের নতুন টপিক, নাম এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার। এটা হলো ক্লাস 6-এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার। ক্লাস 6-এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, যেটা আজকে গৌরব স্যারের সাথে তোমরা পড়বে। সবাই পড়বে মজার সাথে, কারণ গৌরব স্যারের সাথে পড়া হয় মজার। ওকে, তাহলে শুরু করি। আজকে আমরা এটা পড়বো, সেটা হচ্ছে এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার। এটা সিবিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার। এর নাম হচ্ছে এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার। ক্লাস 6-এর চ্যাপ্টার থেকে যে আমরা পড়বো, 6-এর বুক থেকে আমরা এটা পড়বো আজকে। ওকে, স্টার্ট করা যাক। ওকে, এয়ার কি? হাওয়া। সবাই জানি আমরা হাওয়া, হাওয়া না থাকলে তো আমরা বেঁচেই থাকতাম না। এখানে খালি জায়গায় অল টাইম এখানে সব জায়গায় হাওয়া আছে, এয়ার আছে। এয়ারটা কি? এয়ার হচ্ছে হাওয়া। এটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এয়ার অবশ্যই আছে। এয়ার না থাকলে আমরা বাঁচতামই না। তো এয়ার আর আমাদের এই পৃথিবীর মধ্যে যে ভরা এয়ারটা বিভিন্ন লেয়ারে আছে, এই লেয়ারটাকেই বলে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কি? এই এয়ারের এই লেয়ারটাকেই বলে অ্যাটমসফিয়ার। ওকে, এবারে আমরা আসবো হোয়াট ইজ এয়ার। এয়ার ইজ আ মিক্সচার অফ গ্যাস। মিক্সচার মানে অনেকগুলো গ্যাসের মিক্সচার বা মিশ্রণ হচ্ছে গ্যাস। ওকে, প্রথম বিভিন্ন ধরনের গ্যাস যখন বললাম, তার মানে ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস আছে। এর মধ্যে নাইট্রোজেন আছে, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, এর মধ্যে অক্সিজেন আছে। ওকে, এর মধ্যে নিয়ন, আর্গন, হিলিয়াম আর অনেক ধরনের গ্যাস আছে, আমরা এক করে জানবো। কিন্তু মেইনলি সবচেয়ে বেশি পরিমাণে এয়ারে যেটা আছে ওটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এই গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। ওকে, কত পার্সেন্টেজ আছে? 78%। টোটালি 78 মানে 78%, 78%ই আছে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলোও আছে। এগুলোর পার্সেন্টেজ আমরা জানতে হবে। অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে 21%। 21% অক্সিজেন আছে। আর 78% বললাম নাইট্রোজেন আছে। আর সামান্য পরিমাণে লাইক 1% অ্যাবাউট আছে কার্বন ডাই অক্সাইড। এবার সবকটার কিন্তু গুরুত্ব আছে, যদি আমরা দেখি সবকটার গুরুত্ব আছে। সবকটার গুরুত্ব আছে বলেই আমরা বেঁচে যাচ্ছি পৃথিবীতে, না কিন্তু থাকতো না। সবকটার ইম্পর্টেন্স আছে, এক এক করে আমরা জানবো, এক এক করে সব আমরা আসবো। তো নাইট্রোজেনটা কি? নাইট্রোজেন আমার কি? নাইট্রোজেনের কি গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে, নাহলে তো হতোই না। নাইট্রোজেন একটা ইম্পর্টেন্ট জিনিস প্লান্টের জন্য, মানে গাছপালার জন্য। যদি প্লান্ট না থাকে তাহলে কিন্তু হবে না, মানুষ বাঁচবে না। কেন? প্লান্টই তো আমাদের অক্সিজেন দেয় আর আমরা তাকে কার্বন ডাই অক্সাইড দিই। তো প্লান্টই যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? বাঁচতে পারবে না। মানুষ শুধু না, কোনো অ্যানিমেলসও বাঁচতে পারবে না। অ্যানিমেলস সবাই কি নিই? আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি আর অক্সিজেন নিই। ওই অক্সিজেনটা দেয় কে আমাদের? সেটা দেয় হচ্ছে গাছপালা বা প্লান্টস। তো এই প্লান্টস যখন গাছপালা আমাদের অক্সিজেন দিচ্ছে, এদের জন্য এদের কি দরকার? এদের ফুড প্রসেসিং এর জন্য আমরা জেনেছি ফটোসিনথেসিস বলে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, একে বলে ফটোসিনথেসিস। তো কিভাবে এটা তৈরি করে? এটা ফটোসিনথেসিসের মাধ্যমে। এদেরও যে জিনিসটা ইম্পর্টেন্টলি লাগে, যেটা মাটি থেকে নেয়, একটা মিনারেল, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন মাটি থেকে ওরা নিয়ে নেয়। তাই নাইট্রোজেন কত ইম্পর্টেন্ট। এইবারে নাইট্রোজেন কিভাবে নিচ্ছে? নাইট্রোজেনের মাধ্যমে কি করছে ও কি করছে? হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। প্রোটিনটাকে সিনথেসিস করতে লাগছে কাজে নাইট্রোজেন। সেকেন্ড কি কাজ? কন্ট্রোল অফ কম্বাশন অফ সাবস্টেন্সেস। কোনো কিছু যখন আগুনে জ্বলে, ধরো একটা কাগজকে পোড়াচ্ছি বা কাঠকে পোড়াচ্ছি বা কয়লাকে পোড়াচ্ছি, সেটা একবারে দাউ দাউ করে জ্বলে যেত, দাউ দাউ করে জ্বলে যেত। জ্বলছে না কেন? জ্বলছে না, আস্তে 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 জ্বলছে কেন? বিকজ অফ নাইট্রোজেন। নাইট্রোজেন কোনো একটা জিনিসকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয় না, আস্তে আস্তে জ্বলতে সাহায্য করে। এটা একটা আমরা কোয়ালিটি জানলাম নাইট্রোজেনের। 3 নম্বর হচ্ছে এটা দিয়ে বিভিন্ন রকমের সার, ফার্টিলাইজার তৈরি হয়। সার কি? ওই গাছের মধ্যে দেয়, যেটা হলে ভালো গাছটা বড় হবে, আরো ভালো হবে, ফসল হবে, ফল হবে, এটাকে বলে ফার্টিলাইজার। এটা দেওয়া হয়। এটার তৈরি করতে গেলেও নাইট্রোজেন লাগে। আর একটা কি 4 নম্বর? 4 নম্বর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তৈরি করতে গেলেও, অ্যামোনিয়া এক ধরনের ফার্টিলাইজার, অ্যামোনিয়া এক ধরনের সার, একটা কেমিক্যাল। ওটা তৈরি করতে গেলেও লাগে হচ্ছে আমাদের নাইট্রোজেন। তাহলে আমরা আবার ফুড ইন্ডাস্ট্রিতেও লাগে। আমরা যে খাবারগুলো খাই না, ফুড প্যাকেজিং ফুড, মানে প্যাকেট করা যে খাবারগুলো খাই, ওর মধ্যে যে হাওয়াটা থাকে প্যাকেটের মধ্যে, ওটা কিন্তু নাইট্রোজেন ভরা থাকে, অক্সিজেন একটুও থাকে না। অক্সিজেন থাকলে খাবারটা পচে নষ্ট হয়ে যাবে। পুরোপুরি অক্সিজেন বার করে নিয়ে ওখানে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয় প্যাকেটের মধ্যে, যেমন চিপস।
চিপস খাই, আমরা সবাই চিপস খাই, কেক, ওই প্যাকেটের মধ্যে হাওয়া এয়ার বার করে নিয়ে ওই জায়গায় নাইট্রোজেনটা ভরে দেওয়া হয়। অক্সিজেন যদি থেকে যায় ওটা পচে নষ্ট হয়ে যাবে, একদিনও থাকবে না, কয়েক ঘন্টাও থাকবে না। দুধ, এগুলোর মধ্যে এয়ারের জায়গায় ওখানে নাইট্রোজেন, পার্টিকুলার এয়ার মানে নাইট্রোজেন এয়ারটা ভরে দেওয়া হয়, যাতে ফুড প্যাকেজিং এর ক্ষেত্রে ওই প্যাকেটের মধ্যে যদি নাইট্রোজেন গ্যাস থাকে ওটা পচবে না, ভালো থাকবে, অনেক দিন ধরে থাকবে, এই জন্য করা হয়। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা, তাহলে আমরা কতগুলো ব্যবহার জানলাম, আর প্রথম থেকে বলি। 1 নম্বর জানলাম হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, গাছকে হেল্প করে নিজের খাবার তৈরি করার জন্য, মাটি থেকে প্রোটিন নেওয়ার জন্য, প্রোটিনকে সিনথেসিস করার জন্য গাছের লাগে 1 নম্বর। কারণ নাইট্রোজেন মাটিতে যত ভালো থাকবে তত কি হবে, গাছটা ভালো বড় হবে, তাড়াতাড়ি বড় হবে, গ্রোথ হবে, এই জন্য। কারণ ওটাই সাহায্যে ও প্রোটিনটাকে সিনথেসিস করে, প্রোটিন থেকে নিয়ে খাবার বানায়, ওই জন্য। এইবারে কন্ট্রোল অফ কম্বাশন, আমি বললাম যে নাইট্রোজেন কি করে, জলে কোনো একটা জিনিসকে যখন পুড়িয়ে দিই আমরা, একবার ধাত করে জ্বলে যায় না। মোমবাতি জ্বালালাম বা কয়লা পোড়ালাম বা কাঠ পোড়ালাম, সাট করে জ্বলে যায় না, একটু একটু করে জ্বলে। কেন? বিকজ অফ নাইট্রোজেন গ্যাসই ওকে বাধা দেয়, আটকায়, এই জন্য। থার্ড পয়েন্ট বললাম কি, এটা দিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। ফোর্থ পয়েন্ট বললাম এটা দিয়ে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার বা সার তৈরি হয়। ওকে, সার মানে আমাদের যেটা কৃষি প্লান্টের কাজে লাগে, এগ্রিকালচারের কাজে লাগে, মানে চাষবাসের কাজে লাগে। আর আরেকটা জানলাম হচ্ছে ফুড প্যাকেজিং এ মারাত্মকভাবে লাগে। যে কোনো ফুড প্যাকেজিং এ হাওয়ার যে এয়ার গ্যাস ভরা থাকে ওর মধ্যে, প্যাকেটটার মধ্যে হাওয়া এবং ফুলে থাকে, চিপসের প্যাকেটটা ফুলে থাকে, দেখেছি আমরা সবাই। কেন? তার কারণটা হচ্ছে, চিপসের প্যাকেট ফুলে থাকার কারণটা হচ্ছে ওর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা আছে। ওটা খাবারটাকে, ভিতরে খাবারটাকে পচতে দেয় না, স্পয়েল হতে দেয় না, আটকায়, প্রিভেন্ট করে। আর অন্যান্য, শুধু ওটাও না, মানে প্যাকেজ ফুডগুলো যা যা বিক্রি হয়, শুধু চিপস নয়, অনেক ক্ষেত্রে মিটের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে চিকেনের ক্ষেত্রেও, যে প্যাকেজ চিকেন, প্যাকেজ মটন যেগুলো প্যাকেজ যেগুলো মিট বিক্রি হয়, প্যাকেজ ফুড যেগুলো বিক্রি, ওর মধ্যে এয়ার যেটা ভরা থাকে, ওটা আমরা ভাবি যে কোনো এয়ার না, যে কোনো এয়ার ভরা থাকলে পচে যাবে, খাবারটা নষ্ট হয়ে যাবে। ওখানে ভরা থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা পচতে দেয় না খাবারটাকে, বা ডিকম্পোজ হতে দেয় না, স্পয়েল হতে দেয় না। এই জন্য নাইট্রোজেন গ্যাস খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আর আমরা জানলাম টোটাল এয়ারের মধ্যে বেশিরভাগই কিন্তু নাইট্রোজেন আছে, 78%ই কিন্তু টোটাল নাইট্রোজেন আছে। আর 21% আছে অক্সিজেন। এটা কি? অক্সিজেন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন? আমাদের জন্য, হিউম্যান বিইং বা অ্যানিমালসদের জন্য। কেন? অক্সিজেন নিয়েছি বলেই তো আমরা বেঁচে আছি। আমরা এয়ার থেকে কি নিই? এয়ার তো নিলাম, নিয়ে ওর থেকে আমার বডিতে কি লাগে? অক্সিজেনটা লাগে। অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে থাকি। ওকে, তাহলে এবার যদি অক্সিজেনটা নিয়েই আমরা বেঁচে থাকি, তাহলে অক্সিজেন কত ইম্পর্টেন্ট। আর এয়ারে আছে 21% অক্সিজেন, তাহলে 21% অক্সিজেন দিয়েই আমাদের চলছে। কি চলছে? আমরা নিচ্ছি, ব্রিদিং করছি এয়ার। ওকে, এইবার চলে আসবো আমরা এই অক্সিজেনের কি গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অক্সিজেন। অক্সিজেন আমাদের কি কি কাজে লাগে? একটা বললাম আমাদের ব্রিদিং এ কাজে লাগে, ইনহেল এক্সহেল, আমরা যে ব্রিদিং করি, নিঃশ্বাস নিই, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা, তাহলে আমরা মরে যাবো সবাই, তো ব্রিদিং এ কাজে লাগে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফুড, যে ফুড তৈরি হয়, ফুড ফুড অক্সিজেনে কন্ট্যাক্টে এসে এবং ভেঙে গিয়ে, মানে গাছের ক্ষেত্রে আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে ইট সাপোর্টস ইন কম্বাশন। আচ্ছা, একটা পয়েন্ট বলে দিই আগে, তারপরে বলছি। মেনলি দুটো কাজই, একটা হচ্ছে মেন আমরা বেঁচে থাকি, ব্রিদিং করি আমরা অক্সিজেনের সাহায্যে, অক্সিজেন না থাকলে আমরা ব্রিদিং করতে পারবো না। সেকেন্ড হচ্ছে হিট হেল্পস ইন কম্বাশন, মানে হচ্ছে এটা জ্বলতে সাহায্য করে। যদি এয়ারে অক্সিজেন না থাকতো কোনো কিছুই জ্বলতো না, কোনো কিছুই পুড়তো না, না মোমবাতি জ্বলতো, না কাঠ পোড়াতে পারতাম, না কয়লা পোড়াতে পারতাম। যখন কিছু পড়ে উইথ দ্য হেল্প অফ অক্সিজেনই ওটা পড়ে, অক্সিজেন না থাকলে ওটা পুড়বেই না। যে কোনো জিনিস, সেটা আগুন মানে কাঠ হোক, সেটা মোমবাতি হোক, এটা কয়লা হোক, কোনো কাগজ হোক, যে পুড়ছে না, অক্সিজেন, এয়ার থেকে অক্সিজেন নিয়েই ওটাও জ্বলে। তো ওটা যদি না থাকে ও জ্বলবেই না, না জ্বললে হবে না। ক্লিয়ার? তাহলে অক্সিজেন হেল্পস ইন কম্বাশন। কম্বাশন মানে জ্বলা, কোনো কিছু জ্বলতে গেলে কার লাগে? অক্সিজেন লাগে। এয়ার থেকে ওর অক্সিজেন নিয়েই জ্বলে। যদি একটা কন্টেনারের মধ্যে পুরো আমরা পড়বো এক্সপেরিমেন্টে, যে পুরো আমি যদি কার্বন অক্সিজেনটা পুরো বার করে নিই, এয়ার আছে ভিতরে হাওয়া ভরা, কিন্তু অক্সিজেন যদি পুরো বার করে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে মোমবাতিটা। এক্সপেরিমেন্ট এক্ষুনি বলবো আমরা, যে দুটো ইউজেস অফ অক্সিজেন বললাম, বা দুটো প্রপার্টিজ অফ অক্সিজেন, বা দুটো ইউজেস অফ অক্সিজেন বললাম, এর মধ্যে থেকে যে বললাম সেকেন্ড পয়েন্টটা, যেটা জ্বলতে সাহায্য করে, এর প্রমাণ হচ্ছে একটা কাঁচের বিকার নিলাম আর একটা মোমবাতি নিলাম, মোমবাতিটাকে আগে জ্বালালাম, তারপরে কাঁচের বয়মটাকে উল্টো করে মানে মুখটা খোলা অবস্থা এরকম করে বসিয়ে দিলাম। লাইক ছবি দেখাবো, লাইক দিস। ওকে, লাইক দিস। এইবারে বয়মটাকে উল্টো করে বসিয়ে দিলাম, কিছুক্ষণ পরে দেখবো অটোমেটিক ওটা নিভে যাবে। কিছুক্ষণ পরে, কেন? অটোমেটিক কিছুক্ষণ পরে বয়মের ভিতরে মোমবাতিটা নিভে যাবে। কেন? ওর ভিতরে যে ঢোকায় উল্টে চাপা দিয়ে দিলাম, ওটা চাপা দিয়ে দিলাম, ওর মধ্যে যে অক্সিজেনটা ছিল আস্তে আস্তে শেষ হয়ে যাবে ভিতরে, কারণ জ্বলছে, ওটা জ্বলছে, জ্বলতে গেলেই অক্সিজেন লাগে। যেই শেষ হয়ে যাবে অমনি কি হবে? মোমবাতিটা নিভে যাবে অটোমেটিক। কেউ ফু দেবে না, হাওয়া দেবে না, অটোমেটিক।
কারণ ওর ভিতরে যে অক্সিজেনটা ভরা ছিল ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য বয়মটা আটকানো অবস্থা, কোনো হাওয়া লাগছে না, বাইরে দিয়ে এরকম চাপা দেওয়া আছে, তারপরেও মোমবাতিটা অটোমেটিক নিভে যাবে। তার কারণ হচ্ছে ওর ভিতরকার অক্সিজেন শেষ হয়ে গেছে, পুরো পুড়ে গেছে অলরেডি, ব্যাস শেষ, তাই মোমবাতিটা নিভে যাবে। এর থেকে আমরা বুঝতে পারি ইট হেল্পস ইন কম্বাশন, অক্সিজেন হেল্পস ইন কম্বাশন, মানে জ্বলতে সাহায্য করে অক্সিজেন, এটা একটা ইম্পর্টেন্ট। আর আমাদের ব্রিদিং নিতে সাহায্য করে, কারণ অক্সিজেন নিয়েই আমরা বেঁচে আছি, এটা প্রথম পয়েন্ট। এইবারে আমরা জানবো কতগুলো যে সায়েন্টিস্ট, কতগুলো সায়েন্টিস্ট সম্বন্ধে ছোটো ছোটো বলবো, আমি ছোটো ছোটো বলবো, বেশি বলবো না। যেমন 1674-এ জন মেও বলে, 1674-এ জন মেও বলে একজন, যিনি বলেছিলেন যে এয়ারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একদম প্রথম বলছি, ফার্স্ট সায়েন্টিস্ট, যিনি 1674 মানে 1674, 1674-এ ডিসকভার করে, খুঁজে পায় যে এয়ারের মধ্যে মাত্র দুটো কম্পোনেন্ট আছে। আস্তে আস্তে সায়েন্স উন্নত করে না, তো প্রথম জানতে পেরেছিল দুটো মাত্র কম্পোনেন্ট আছে। সেটার কি নাম দিয়েছিল সেটা নামও যায় না, কিন্তু এয়ারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে এটা ওরা বুঝতে পেরেছিল। তারপরে অ্যান্টনি ল্যাভোসিওর, ইনি কত সালে করেছেন, 1789 সালে অ্যান্টনি ল্যাভোসিওর বলে, ইনি কি বলেন, ইনি বলেন, ইনি ফ্রেঞ্চ কেমিস্ট ছিলেন, একজন ফ্রেঞ্চ কেমিস্ট, ইনি বলেন যে এয়ারের মধ্যে যে দুটো কম্পোনেন্টস আছে একটা এয়ারের মধ্যে, সেটা একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে নাইট্রোজেন। তার অনেক পরে, কিন্তু এটা প্রথমটা হয়েছে 1674-এ, উনি জন মেও সাহেব বলেছিলেন, সায়েন্টিস্ট। তারপরে এসেছিল 1789, 9 বছর পরে আরেকজন সায়েন্টিস্ট বা কেমিস্ট উনি ডিসকভার করলো, যার নাম হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিওর। উনি বললেন যে এয়ারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, যার নাম হচ্ছে একটা অক্সিজেন, একটা হচ্ছে নাইট্রোজেন। এই দুটো ডিসকভার হয়েছে, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, দুটো ডিসকভার হলো। এরপরে আস্তে 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 সায়েন্স উন্নত হয়েছে, আমরা জেনেছি যে এর মধ্যে অক্সিজেন আছে, আমরা জেনেছি এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, আস্তে আস্তে এগুলো হয়েছে, একবারে হয়ে যায়নি, সায়েন্টিস্টরা আস্তে আস্তে এগুলো ডিসকভার করে। এবার পার্সেন্টেজগুলো ডিসকভার করে যে টোটাল 78% নাইট্রোজেন আছে, 21% অক্সিজেন আছে, 1% নিয়ার অ্যাবাউট কার্বন ডাই অক্সাইড আছে, আর আদার্স গ্যাস আছে 0.00% আদার গ্যাসেস আছে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। ওকে, এবার আমরা নাইট্রোজেনের ইউজেস জানলাম, অক্সিজেনের ইউজেস জানলাম, এক্সপেরিমেন্ট করলাম, তার সাথে আমরা জানতে পারলাম যে কিভাবে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, সেটা প্রুফ হলো। এবারে আমরা জানবো যে কি করে কার্বন ডাই অক্সাইড আমাদের কি কাজ করে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা ছাড়লাম, এতে কি বেরোলো, আমাদের মুখ থেকে নাক থেকে কি বেরোলো, বেরোলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এই নামে একটা গ্যাস বেরোলো। এইটা, এর কোয়ালিটি সম্বন্ধে এবার আমরা জানবো, এর কি প্রপার্টি, এর কি কোয়ালিটিস আছে, এর কি কোয়ালিটিস আছে। কোয়ালিটিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উল্টো, মানে জ্বলতে সাহায্য করে না, নিভতে সাহায্য করে। একটা মোমবাতি জ্বলছে, ওর মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড পুরো ভরে দিই যারটার মধ্যে, সঙ্গে সঙ্গে মোমবাতি নিভে যাবে। কার্বন ডাই অক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না, নিভতে সাহায্য করে, উল্টো। আচ্ছা, এবার কি আছে, উল্টে যখন আগুন জ্বলে না, একটা মোমবাতি ধরো জ্বলছে, বা একটা কিছু ফায়ার ক্র্যাকার আমরা ফাটালাম, বা কোনো একটা আগুনে পোড়াচ্ছে, কাঠটা পোড়াচ্ছি বা কয়লা পোড়াচ্ছি, এতে কি জেনারেট হয় বলো তো, এতে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এয়ারে অটোমেটিক তৈরি হচ্ছে, এয়ারে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কখন, যখন আমরা পোড়াচ্ছি কোনো জিনিস, তখন কার্বন ডাই অক্সাইড তৈরি, যখনই জলে, অক্সিজেন তো নিয়ে জলে, আমি বলেছিলাম অক্সিজেন উইথ হেল্প অফ অক্সিজেন জলে, আর নেভে কিসে, নেভে হচ্ছে কার্বন ডাই অক্সাইডে। তো ও যে পুড়ছে না, অটোমেটিক কার্বন ডাই অক্সাইড জেনারেট হচ্ছে, অটোমেটিক পুড়ছে মানে কার্বন ডাই অক্সাইড জেনারেট হচ্ছে, এটা মনে রাখবে। তাহলে প্রথম কাজে লাগে কার্বন ডাই অক্সাইড, ফার্স্ট কাজ হচ্ছে এটা ফটোসিনথেসিসে হেল্প করে। ফটোসিনথেসিস কোনটা, গাছ, গাছ এই কার্বন ডাই অক্সাইডটা নিয়েই নিজের খাবার বানায়। যদি আমরা কার্বন ডাই অক্সাইডটা না ছাড়তাম, কার্বন ডাই অক্সাইড এয়ারে না থাকতো, প্লান্টরা বাঁচতো না, প্লান্ট মরে যেত, গাছপালা সবাই মরে যেত। কেন, এই প্লান্টরা এই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়েই বেঁচে আছে, আমরা যেমন অক্সিজেন নিয়ে বেঁচে আছি, প্লান্টরা কার্বন ডাই অক্সাইড নিয়েই বেঁচে আছে, ওটাই ওদের খাবার। তো ওখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে, এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে প্লান্টরা নিজের খাবার নিজে তৈরি করে উইথ দ্য টেকনিক অফ ফটোসিনথেসিস। তাহলে বুঝতে পারলাম, তাহলে প্লান্টের জন্য কার্বন ডাই অক্সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন ওটা না থাকলে প্লান্টরা বাঁচবে না। ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই বলে দিচ্ছি অলরেডি, এটা হচ্ছে যে এটা নিভতে সাহায্য করে, এটা জ্বলতে সাহায্য করে না। কার্বন ডাই অক্সাইড জ্বলতে সাহায্য করে না, নিভতে সাহায্য করে, মানে আগুনটাকে নেভাতে সাহায্য করে, নিভে যায় ওটাতে, আগুন জ্বলতে সাহায্য করে না। তাহলে নট সাপোর্টার ইন কম্বাশন। থার্ড পয়েন্ট হচ্ছে ফিজি ড্রিঙ্কসে ব্যবহার করা হয়, যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যেমন অনেক কোল্ড ড্রিঙ্ক, কোকাকোলা, পেপসি, থামস আপ, এরকম কার্বনেট ড্রিঙ্কসে, ইয়েতে ড্রিঙ্কসের মধ্যে দেখি আমরা না, বোতলটার মধ্যে থাকে, ওই বোতলটার মধ্যে হাওয়া ভরা থাকে একটা, দেখবে টাইট করে একটা হাওয়া ভরা থাকে। কোল্ড ড্রিঙ্কসটাও থাকলো, তার মধ্যে এতক্ষণ এয়ার থাকে, ওটা কার্বন ডাই অক্সাইড ভরা থাকে, টাইট করে কম্প্রেস করে ভরা থাকে। কেন, ওই জন্যই খোলা সময় করে সাউন্ড হয় না, কেন, ওই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে আসে, রিলিজ করে।
একটা সাউন্ড হয় বা আমি ঝাঁকাই তাহলে বুঝবুঝ করে উঠে যায়, কেন? বিকজ কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভরা আছে, পুরো টাইট করে ভরা আছে, ভরে কম্প্রেস করে আটকে রাখা আছে, যাতে ওর ভিতরে ঠান্ডা থাকে জিনিসটা। এইবারে যেই খুলে দেবো ওটা কার্বন ডাই অক্সাইড রিলিজ করে বলে বুঝবুঝ করে আমরা দেখতে পাই, এটা কার্বন ডাই অক্সাইডটাই বেরিয়ে আসে। ওকে, তাহলে ইউজ ইন ফিজি ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইডকে, এটাই আমরা জানলাম 3 নম্বর ইউজ। 4 নম্বর ইউজ হচ্ছে রেফ্রিজারেশন, মানে হচ্ছে ধরো কোনো লিকুইড বা কোনো সলিডকে আমরা যে ফ্রিজের মধ্যে রেখে দিই ওখানেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট হিসাবে। তাহলে 4টে ইউজ জানলাম। একটা জানলাম প্লান্টের খাবার তৈরি করতে ফটোসিনথেসিস করার জন্য, 1 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কি প্লান্টের ফটোসিনথেসিস করার জন্য বা খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড একদম ইম্পর্টেন্ট, নেসেসারি, না হলে প্লান্ট খাবার রান্না করতে পারবে না। সেকেন্ড জানলাম এটা আগুন নিভাতে সাহায্য করে। থার্ড জানলাম এটা থার্ড জানলাম হচ্ছে এটা ফিজি ড্রিঙ্ক মানে কোনো কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়, যেমন কোকা কোলা, থামস আপ, এগুলো ব্যবহার করা হয়। ফোর্থ জানলাম এটা রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়। রেফ্রিজারেন্ট মানে ফ্রিজের মধ্যে কোনো ঠান্ডা লিকুইড বা কোনো সলিডকে ঠান্ডা রাখার জন্য এই গ্যাসটা কম্প্রেস করে ব্যবহার করা হয়, এটাও জানলাম। তো 4টে ইউজেস জানলাম আমরা কার্বন ডাই অক্সাইডের। এবার আমরা চলে আসবো ওয়াটার ভেপার কি কাজে লাগে। ওয়াটার ভেপার কি? ওয়াটার ভেপার হচ্ছে হাওয়ার মধ্যে একটা জলীয় বাষ্প আছে, মানে একটা ফর্ম অফ ওয়াটারের একটা ফর্ম। কিন্তু ওয়াটারের যে 3টে ফর্ম আমরা পড়েছিলাম সলিড, লিকুইড, গ্যাস, এই গ্যাসিয়াস ফর্মটাই নাম হচ্ছে ওয়াটার ভেপার, মানে জলীয় বাষ্প। জলটাকে যখন আমরা টকবক করে ফুটাই, গরমে আগুনে ফুটাই যখন জলটাকে, দেখবে আমরা আকাশে এরকম ধোঁয়ার মতো ওড়ে বা এরকম ধোঁয়ার মতো ওড়ে না উপর থেকে, কেন? ওটাই হচ্ছে ওয়াটার ভেপার। জলটা হিটে যখন ওয়াটার ভেপার হয়ে উপরে উঠে যায় ওটাকেই বলে ওয়াটার ভেপার। এবার শুধু যে ফোটালেই হবে তার কোনো মানে নেই, এই সমুদ্রের জল, পুকুরের জল, নদীর জল, এগুলো তো আস্তে আস্তে উঠছে সানের হিটে, সান থেকে যে হিটটা আসছে ওই হিটে ওই জলটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, কি হয়ে ভেপার হয়ে ওয়াটার ভেপার আকারে উপরে উঠে যাচ্ছে, ওয়াটার ভেপার আকারে করে জলটা উঠে যাচ্ছে। সব পন্ডের জল মানে পুকুরের জল, লেকের জল, রিভারের জল, নদীর জল, সব জলই হিটে সানের হিটে অটোমেটিক ভেপার হয়, ইভাপোরেট হয়ে উপরে উঠে যাচ্ছে, মানে ওয়াটার ভেপারের ফর্ম। চোখে দেখা যায় না, খালি চোখে ওটা দেখা যায় না, যখন বেরোয় তখন একটু দেখা যায়, মানে যখন জলটা পড়ে টকবক করে একটু ধোঁয়ার মতো দেখি না, ওটাই হচ্ছে ওয়াটার ভেপার। একটু উপরে উঠে গেলে আর দেখতে পাই না, এটা ইনভিজিবল ফর্ম, কারণ গ্যাস তো ইনভিজিবল, এই জন্য দেখতে পাই না। তো ওয়াটার ভেপার এটার সম্বন্ধে আমরা জানবো। ওয়াটার ভেপার খুবই ইম্পর্টেন্ট, কি জন্য? প্লান্টের জন্য, অ্যানিমালসের জন্য। কিভাবে ওয়াটার ভেপার কি করে? ওয়াটার ভেপারটাই তো ছাড়ে, প্লান্ট যখন ছেড়ে দেয় ওয়াটার ভেপার, তখন তার তলার নিচের জায়গাগুলো, মানে গাছের ছায়া যদি আমরা দুপুর রোদ্রের বেলা 12টার সময় ধরো গাছের ছায়া আমরা বসি, আমাদের ঠান্ডা লাগে, বেশ ভালো আরাম লাগে, ঠান্ডা লাগে না বাট আরাম তো লাগে, গরম তো অতটা লাগে না, কেন? কারণ ওরা ওয়াটার ভেপার ছাড়ে, গাছের তলাটার মধ্যে পাতার সাহায্যে ওরা ওয়াটার ভেপারটা ছেড়ে দেয়, ওই জন্য গাছের তলায় বসলে গরমকালেও 12টার সময় একটু ঠান্ডা লাগে, একটু ভালো লাগে। 2 নম্বর, ওয়াটার ভেপার আছে বলেই, ওয়াটার ভেপারের এক্সিস্টেন্স আছে বলেই তো ওয়াটার ভেপারটাই তো উঠে যাচ্ছে উপরে, উঠে গিয়ে বৃষ্টি হয়ে পড়ছে। যদি ওয়াটার ভেপারই না থাকতো তাহলে তো কি উঠতো? ওয়াটার ভেপার আছে বলেই তো ওয়াটার ভেপারটা উঠে যাচ্ছে উপরে, বৃষ্টি হয়ে পড়ছে। যদি ওয়াটার ভেপারই না থাকে, যদি ওয়াটার ভেপারের ফর্ম কিছু না থাকতো তাহলে তো ওয়াটারই রয়ে যেত, তার বৃষ্টিও হতো না, মানুষ বাঁচত না। বৃষ্টি হচ্ছে বলতে জল আছে, তাহলে ইনডাইরেক্টলি ভাবে ওয়াটার ভেপারটা কি কাজ করছে? মানুষেরও হেল্প করছে, অ্যানিমালসরাও ওই জল খাচ্ছে, পুকুরের জল অ্যানিমালস খাচ্ছে, পন্ডের জল, লেকের জল অ্যানিমালসরা খায় না? অ্যানিমালসরাও তো ওই জলই খায়, আমরা না হয় পিউরিফাই করে খাই, কিন্তু জল তো ওটাই খাই। তো ব্যাপারটা হচ্ছে যদি ওয়াটার ভেপার না থাকে তা কি উপরে উঠে যাবে আর কি নামবে, কি উঠবে তো ওয়াটার ভেপারই যদি না থাকে তাহলে কি করবে? তো ওয়াটার ভেপার তাহলে মানুষের, প্লান্টস, অ্যানিমালস সবার জন্য ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে এটা ক্লাইমেটিক কন্ডিশনকে কন্ট্রোল করে বা ডিটারমাইন করে। কিরকম ভাবে? ধরো কোথাও এই জল থেকে, মানে নদীর জল, পুকুরের জল, লেকের জল, এই জলটা যে ওয়াটার ভেপার হয়ে উপরে গরমে প্রচন্ড হিটে উপরে ওয়াটার ভেপার হয়ে উঠে যাচ্ছে বলেই তো ক্লাউড হচ্ছে, মানে মেঘ তৈরি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। যদি ওটা না থাকতো তাহলে ওটা হতো না, বৃষ্টিও হতো না। তাহলে কতটা ইম্পর্টেন্ট, ক্লাইমেটিক ফ্যাক্টরস কন্ট্রোল করছে কে? এই ক্লাউড মানে কি করে হচ্ছে? ওয়াটার ভেপার কন্ট্রোল করছে। তাহলে ক্লাইমেটিক কন্ডিশনকেও কন্ট্রোল করছে ওয়াটার ভেপার, একটা জানলাম। 2 নম্বর জানলাম প্লান্ট এবং অ্যানিমালসকে হেল্প করছে, যে বললাম যে ফর্ম ওয়াটার ভেপারের ফর্ম হইতে উঠে যাচ্ছে, তারপরে তো বৃষ্টি হচ্ছে, তা ওটা না হলে হতো না। তো এখানে মানুষের এবং জীবজন্তুদেরও হেল্প করছে, অ্যানিমাল প্লান্ট দুজনকে হেল্প করছে। থার্ড জেনেছিলাম কন্ট্রোল ইভাপোরেশন করতে সাহায্য করছে, ইভাপোরেশন যদি না হয় তাহলে তো উঠবে না, জলগুলো উপরে উঠবে না, বৃষ্টিও হবে না। তাহলে এইভাবে ওয়াটার ভেপার আমাদের হেল্প করে। আমরা জানো প্লান্ট গাছের তলায় যে জলটা ছাড়ে, গাছের তলায় দুপুর রোদ্রে 12টার সময়, যদি দুপুর গরমকালে প্রচন্ড গরম 12টা-1টার সময় যদি গাছের তলায় আমরা দাঁড়াই, একটু ঠান্ডা লাগে, একটু ফিল গুড। কেন আমরা ফিল করি? বিকজ পাতা দিয়ে ওরা ওয়াটার ভেপারটা ছাড়ে, পাতা দিয়ে উইথ দ্য লিভস ওরা ওয়াটার ভেপারটা ছাড়ে, এর জন্য ভিতরটা ঠান্ডা থাকে, গাছের তলাটা ঠান্ডা থাকে, নট এসির মতো ঠান্ডা থাকবে না, কিন্তু বাইরের গরমের থেকে অনেকটাই ঠান্ডা থাকে, কারণ ওটা ওয়াটারটা রিলিজ করে ওয়াটার ভেপারের ফর্মে। ক্লিয়ার?
তিনটে আমরা জানলাম। এবারে আসবো ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস হচ্ছে যে গ্যাসটা কোনো কাজে লাগে না, বেকার। কাজে লাগে পরে জানবো আমরা, মানে মোটামুটি কোনো অন্য কোনো গ্যাসের সাথে অন্য কোনো কেমিক্যালের সাথে রিয়াকশন করে না, মানে ঝামেলা করে না, একদম ভালো ছেলে, গুড বয়। এটা হচ্ছে ইনার্ট গ্যাস। কি গুড বয়? কিরকম গুড বয়? গুড বয় মানে এরা রিয়াক্ট করে না, মানে কোনো ঝামেলায় যাবে না, কোনো ঝগড়াতে যাবে না, কিছুতে যাবে না। ইনার্ট গ্যাস, এরা কোনো রিয়াক্ট করে না, কি বলে ইনার্ট গ্যাস। এক্সাম্পল কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস মানে হচ্ছে এরা কোনো কিছুতে কোনো ঝামেলায় যায় না, মানে কোনো কেমিক্যালের সাথে ওরা রিয়াক্ট করে না, কোনো কেমিক্যাল রিয়াকশনে ওরা পার্টিসিপেট করে না, কোনো রকম ঝামেলা করে না। তো কিন্তু এটা কাজে লাগে, কাজে লাগে তো অবশ্যই অনেক কাজে লাগে, আমরা ওই ইউজগুলো এখন জানবো। কিন্তু ওরা কেমিক্যাল রিয়াকশন করে না, মানে ওই কম্পাউন্ডের সাথে অন্য কম্পাউন্ডে এসে কেমিক্যাল রিয়াকশন হয় না বা রাসায়নিক বিক্রিয়া হয় না, ওকে, কেমিক্যাল রিয়াকশন হয় না। কিন্তু ওরা আমাদের নেচারে অ্যাটমসফিয়ারে এক্সিস্ট করছে, অ্যাটমসফিয়ারে এক্সিস্ট করছে এবং আমাদের কাজেও লাগে। যেমন ধরো আমি বলবো এবারে, হিলিয়াম কি কাজে লাগে? ওয়েদার বেলুন, যে বড় বড় বেলুনগুলো হাওয়ায় ওড়ে না, বিশাল বড় বড় বেলুনগুলো হাওয়ায় উড়ে যায়, বিশাল বড় বড়, যেমন মানুষও বসে এরকম উঠতে পারে, বিশাল বড় বড় বেলুন, এয়ার বেলুন, ওর মধ্যে হিলিয়াম গ্যাসই ভরা থাকে। হিলিয়াম গ্যাসের জন্য ওটা ওরকম উড়ে চলে যায়, এয়ার বেলুন হয়ে গেল। আর কি আছে? নিয়ন। নিয়ন লাইটে বিভিন্ন রকমের ডিজাইনিং লাইট দেখি না আমরা, অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন রকমের লাইট দেখি, দেখবি লাইটিং ডিজাইন দেখি, মানে লাইটটা জ্বলে এরকম বিভিন্ন রকমের লাইটের বোর্ড দেখি না, বিভিন্ন অ্যাড, যে কোনো কোম্পানি, সে ওয়ো হোক বা কোনো কোনো অন্য কোনো কোম্পানির অ্যাড হোক, যে কোনো কোম্পানির অ্যাডে যে লাইট যে জ্বলে, যে গ্লোয়িং বোর্ডটা থাকে, গ্লো বোর্ড, ওটা তৈরি হয় কিন্তু নিয়ন, এই নিয়ন গ্যাসটা ওর মধ্যে ভরা থাকে, ওই জন্য ওটা গ্লো করে দিনের বেলা, রাতের বেলা। রাতের বেলা তো ভালো গ্লো করে আমরা বুঝতে পারি, কিন্তু ওই গ্যাসটা থাকে বলে ওর মধ্যে ভরা, ওটার জন্য ওটা গ্লো করে। নিয়ন গ্যাসটা ইউজ হয় এই অ্যাডভার্টাইজমেন্টে, যে বোর্ডগুলো তৈরি হয় ওই বোর্ডে ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট সাইনে ব্যবহার করা হয় নিয়ন, ব্রেক লাইটসে ব্যবহার করা হয় নিয়ন। যখন গাড়ির ব্রেক মারি দিকে পিছনে লাইটটা জ্বলে ওঠে, কেন? আমরা যখন সামনের গাড়ির পিছনে লাইটটা কি জ্বলে ওঠে, কি ওটা? নিয়ন লাইট। নিয়ন লাইট হচ্ছে গাড়ির ব্রেকে ব্যবহার করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাডের যে বোর্ডসগুলো, অ্যাডভার্টাইজমেন্টের বোর্ডগুলোতে ব্যবহার করা হয় নিয়ন গ্যাস। আর ক্রিপ্টন, ক্রিপ্টনটা ব্যবহার করা হয়, ক্রিপ্টন আর জেনন বলে, এগুলো ব্যবহার করা হয় ফটোগ্রাফিতে। যারা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে বা ফটোগ্রাফি নিয়ে কাজকর্ম করবে তারা জানবে যে ক্রিপ্টন আর জেনন এই দুটো জিনিস ফটোগ্রাফি প্রিন্টিং ফটোগ্রাফিতে প্রচুর পরিমাণে ইউজ হয় এই গ্যাসটা। তাহলে বললাম ঝামেলা করে না, কিন্তু কাজে লাগে আমাদের। তিনটে গ্যাসই লাগে, হিলিয়ামও লাগে, নিয়ন লাগে, আর্গনও লাগছে, ক্রিপ্টনও লাগছে। কিভাবে লাগছে? জেননও লাগছে। আর্গন কিভাবে লাগে এটা বলিনি। আর্গন হচ্ছে ইলেকট্রিক্যাল বাল্বে, আমরা ছোট ছোট বাল্বগুলো দেখি, ইলেকট্রিক্যাল বাল্ব, ইলেকট্রিক্যাল বাল্বের মধ্যে যে গ্যাসটা ভরা থাকে ওটাই হচ্ছে আর্গন। তাহলে ওটাও আমাদের কাজে লাগে। তাহলে কি কি জানলাম আমরা? আমরা জানলাম তিনটেই কাজ, চারটেই কাজে লাগছে। হিলিয়াম লাগছে হচ্ছে ওই যে বেলুনে, এয়ার বেলুন সেটা উড়ে যাচ্ছে, ওর মধ্যে ভরা আছে। এয়ার বেলুন যে বেলুন সে উড়ে যায়, ওর মধ্যে হিলিয়াম গ্যাস ভরা থাকে। তারপরে জানলাম হচ্ছে নিয়ন, নিয়ন হচ্ছে লাইটিংসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট, ব্রেক লাইটস, ট্রাফিক লাইটস, এগুলোতে ব্যবহার করা হচ্ছে। আর্গন ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল বাল্বের মধ্যে যে গ্যাসটা ভরা থাকে, ইলেকট্রিক্যাল বাল্বের মধ্যে ওই যে গ্যাসটা ভরা থাকে ওটা হচ্ছে আর্গন, এটা আমাদের হেভি ইউজফুল। আর জানলাম লাস্টে ক্রিপ্টন আর জেনন, যেটা নাকি ফটোগ্রাফিতে কাজে লাগে, ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফিতে কাজে লাগে, ওকে। এবারে আরেকটা জিনিস হচ্ছে ডাস্ট পার্টিকেলস। ডাস্ট পার্টিকেলসকে, ধুলো। এয়ারে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিকে অনেক ধুলো আছে, খালি চোখে দেখা যায় না, কিন্তু ধুলো আছে, সব জায়গায় এক্সিস্ট করছে, সব জায়গায় ধুলো আছে। এই ধুলোটার ইংলিশ হচ্ছে ডাস্ট। ডাস্ট পার্টিকেলস মানে ধুলো, ধূলিকণা বা ডাস্ট পার্টিকেলস। এটা কি? এটা এয়ারের মধ্যেই আছে, বিভিন্ন জায়গা থেকে জেনারেট হয়। ধরো আমরা যখন ঘর ঝাড় দিই তখন দেখতে পাই ধুলোগুলো উঠছে, তখন আমরা মাঝে মাঝে বুঝতে পারি। বা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন গাড়ির ধোঁয়া দেখতে পাই, ওই সময় যখন একটা গাড়ি জোরে চলে গেলে দেখি ধুলোর মতো উঠছে। এই যে এই ধুলিগুলো, এগুলোই হচ্ছে ডাস্ট পার্টিকেলস বা ডাস্ট। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে হার্মফুল। কেন? এটা থেকে অ্যাস্তমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, বাজে বাজে ডিজিজ হতে পারে, লাং ডিজিজ, এগুলো বাজে ডেঞ্জারাস ডিজিজ অফ লাংস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অ্যাস্তমা হতে পারে। কেন? এই ডাস্ট থেকে। তার মানে ডাস্টটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, এটা এয়ারের মধ্যে আছে, বাট ইটস নট গুড ফর হেলথ। ডাস্ট আমাদের নাকে, ওই জন্য আমরা মাস্ক পরি না, মাস্ক ইউজ করি কেন? এই ধুলোবালিগুলো আমাদের নাকে মুখে না ঢুকে যায়, নাকে মুখে ঢুকলে ওখান থেকে লাংসে চলে যাবে, লাংসে ক্ষতি হবে। তো ডাস্ট একটা এমন জিনিস যেটা এয়ারের মধ্যে বিলং করে, কিন্তু আমাদের পক্ষে ভালো নয়, ইটস হার্মফুল, ওকে। এবারে হচ্ছে আমাদের কি করতে হবে এই অ্যাটমসফিয়ারে ব্যালেন্স মেনটেন করার জন্য। কেন? আমি বলেছিলাম সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস, এয়ার, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা নিই, অক্সিজেন নিয়ে বেঁচে আছি আমরা মরে যাবো। আবার গাছ, প্লান্টরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেঁচে আছে, নাহলে ওরা মরে যাবে। তাহলে একটা গাছের অক্সিজেনও দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, আর আমাদের হিউম্যান বিংসদের বা অ্যানিমালসদের অক্সিজেন দরকার, তা দুটোরই হেভি দরকার। তো এই দুটো ব্যালেন্স মেনটেন করতে হবে। যদি আমরা ব্যালেন্স না মেনটেন করি, একটা শেষ হয়ে যাবে বা একটা শেষ হয়ে যাবে, হয় এটা শেষ হয়ে যাবে না এটা শেষ হয়ে যাবে।
তো ওই জন্য দুটো ব্যালেন্স মেনটেন করার জন্য আমাদের উচিত কিছু অ্যাক্টিভিটি করা, কিছু কাজ করতে হবে, তাহলে এই এয়ারে ব্যালেন্স থাকবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের। এটা নিয়ে আমরা এখন পড়বো। কি কি ভাবে পড়বো? প্রথম হচ্ছে, যদি কার্বন ডাই অক্সাইড না থাকে কি হবে? ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে, খুব ভেরি ভেরি প্রবলেম। তাহলে আমাকে অক্সিজেন যদি মেনটেন করতে হয় এয়ারে যদি অক্সিজেন মেনটেন করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? গাছ অক্সিজেন ছাড়ে, তাহলে বেশি করে গাছ লাগাতে হবে। ফার্স্ট পয়েন্ট, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, বড় বড় গাছ লাগাতে হবে, তাহলে গাছ আমাদের অক্সিজেন দেবে, অক্সিজেনের ব্যালেন্স বাড়বে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গাছ লাগাতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাছ কাটা চলবে না। যত পরিমাণে গাছ লাগাও, কিন্তু ডিফরেস্টেশন মানে গাছ কাটা চলবে না, গাছ বেশি করে লাগাতে হবে, গাছ কাটা চলবে না। থার্ড কি আছে? থার্ড হচ্ছে যেখানে যেখানে ধরো গাছকে বেশি করে পোতা, গাছগুলোকে কন্ট্রোল, গাছকে যত্ন করা, গাছগুলোকে কেয়ার করা, যাতে গাছটা মরে না যায়, সেটা জল দেওয়া, ফার্টিলাইজার দেওয়া, ঠিকঠাকভাবে গাছটা গ্রো হয়, যত্ন করে গাছটাকে বড় করা। কারণ গাছই একমাত্র জিনিস যে আমাদের অক্সিজেন দেয়, আর কোথাও থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই না। এটা মাথায় নিয়ে নাও যে ইন দ্য অ্যাটমসফিয়ার বা ইন দ্য নেচার একমাত্র গাছই পারে আমাদের অক্সিজেন দিতে, আর কেউ পারে না। ওই জন্য আমাদের গাছকে পুঁততে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, এইভাবে আমাদের অক্সিজেনের পরিমাণটাকে এয়ারে বাড়াতে হবে। ওকে। আর কার্বন ডাই অক্সাইডকে কমাতে হবে কি করে? আবার কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য যা কিছু পুড়বে, মনে রাখো পেট্রোল, ডিজেল, কয়লা, কাঠ, যা কিছু পড়ে বার্ন হয়, সবেতেই জেনারেট হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে এগুলোকে কন্ট্রোল, কার্বন ডাই অক্সাইডকে কন্ট্রোল করতে হলে এইগুলোকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? যদি আমরা ফ্যাক্টরিতে কয়লা না পুড়িয়ে বা ইলেকট্রিসিটি তৈরি করার সময় কয়লা না পুড়িয়ে, উড না পুড়িয়ে, কাঠ না পুড়িয়ে যদি আমরা কোনো অন্যভাবে কারেন্ট তৈরি করি, ইলেকট্রিসিটি যদি অন্যভাবে তৈরি করতে পারি, যেমন সোলারে কিন্তু কারেন্ট পড়ে, পড়ে না, কোনো কাঠও পড়ে না, কোলও পড়ে না, কিছুই পড়ে না। বা হাইড্রো ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ, এখানে জলের মাধ্যমে কারেন্ট তৈরি হচ্ছে, এখানেও কিছু পুড়ছে না। আর এটা বললাম সোলার ইলেকট্রিসিটি, সোলারের মাধ্যমে সূর্যের তাপে যে ইলেকট্রিসিটি তৈরি হয়, সোলার ইলেকট্রিসিটি, এখানেও ভালো। তো এই যে জায়গাগুলো, এই সব ইউজগুলো যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আস্তে আস্তে কমবে যায়। কারণ আমরা সবাই কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, আমরা তো কার্বন ডাই অক্সাইডই ছাড়ছি, নিচ্ছি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এর ফলে পরিমাণটা কার্বন ডাই অক্সাইড বাড়ছে। প্লাস আমরা কি করছি? ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওটা কার্বন ডাই অক্সাইড। গাড়ির থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, ওটা কার্বন ডাই অক্সাইড। সবই কার্বন, কিছু পুড়ছে যখন, সেটা কার্বন ডাই অক্সাইড। তার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, তাহলে কি পলিউশন বাড়ছে। তো এটাকে কন্ট্রোল করার রাস্তা হচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে কমানোর রাস্তা হচ্ছে আমরা জিনিসগুলোকে কন্ট্রোল করবো। কিরকম কন্ট্রোল করবো? পোড়াবো কম। ফর এক্সাম্পল, এই যে বললাম না যে ইলেকট্রিক তৈরি করতে গেলে আমাদের কয়লা পোড়াতে হতো, সেই জায়গায় আমরা কি করবো? ওয়াটারের মাধ্যমে হাইড্রো ইলেকট্রিসিটি ব্যবহার করবো, বা উইন্ড মিল ব্যবহার করবো। উইন্ড মিল মানে বায়ুকল, হাওয়া এয়ারের মাধ্যমে কারেন্ট তৈরি হবে, এটা ব্যবহার করতে পারি। বা আমরা ব্যবহার করতে পারি এটা তোমার কি বলে, যেটা বললাম যে সোলারকে কাজে লাগিয়ে সোলারের মাধ্যমে কারেন্ট তৈরি করব, তাহলে অসুবিধা নেই কোনো। সোলারে কারেন্ট তৈরি করলে তাহলে কি হবে? আমাদের কোনো কিছু পুড়লো না, একদম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লো না, তো এটা আমাদের কাজে লেগে যাবে। এইভাবে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে কন্ট্রোল করতে পারি। পুরোপুরি কমাতে পারবো না, বাট কন্ট্রোল করতে পারি। পুরোপুরি কমানোর দরকারও নেই, কারণ পুরোপুরি কমালে কি প্লান্ট কি নেয়? প্লান্ট তো কার্বন ডাই অক্সাইড নিয়ে বেঁচে আছে। যদি পুরোই কমিয়ে দিই তাহলে প্লান্টটা তো মরে যাবে। তাই কন্ট্রোল করা দরকার, কিন্তু পুরো কমানোর দরকার নেই, জিরো করে দেওয়ার দরকার নেই। কেন? জিরো করে দিলে গাছেরা বাঁচবে কি করে? গাছ তো কার্বন ডাই অক্সাইড খেয়ে বেঁচে আছে, কার্বন ডাই অক্সাইডটাই তো ওরা নিচ্ছে, নিয়ে আমাদের অক্সিজেন দিচ্ছে, তো ওদেরও তো বাঁচিয়ে রাখতে হবে, তাই জন্য কার্বন ডাই অক্সাইড দরকার। কিন্তু হিউজ বেড়ে গেলে মানুষের ব্রিদিং প্রবলেম, অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস, এই ধরনের রোগগুলো বেড়ে যাবে। এটাকে কন্ট্রোল করা উচিত। ওকে, এবারে আসবো আমরা অ্যাটমসফিয়ার। আমি চ্যাপ্টারটার নাম বলেছিলাম এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার। তো এয়ার তো বলে দিলাম, এতক্ষণ ধরে এয়ার ডিসকাস করছিলাম। এবার অ্যাটমসফিয়ারটা কি? অ্যাটমসফিয়ার কিছু না, ধরে নাও অ্যাটমসফিয়ার হচ্ছে একটা অনেকগুলো লেয়ার অফ চাদর। ধর ঠান্ডাকালে, শীতকালে আমরা কি করি? একটা চাদর দিলাম, তারপর একটা লেপ দিলাম, তারপর একটা কম্বল দিলাম, তারপর আবার একটা লেপ দিলাম, খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা দেশে মানে কাশ্মীরে প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের, তো আমরা কি করি? একটা চাদর নিলাম, তার উপরে একটা লেপ দিলাম, তারপর আবার একটা লেপ চাপালাম, আবার একটা কম্বল চাপিয়ে এটা শুয়ে যাচ্ছে। কেন? এতগুলো লেয়ার। ঠিক সেরকমই এয়ারের মধ্যে, হাওয়ার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো 1 2 3 4 অনেকগুলো লেয়ার আছে, 1 2 3 4। এই লেয়ারগুলোকে একসাথে বলে অ্যাটমসফিয়ার। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে a blanket of air that envelops our nature is called atmosphere। ঠিক আছে? অ্যাটমসফিয়ার কাকে বললাম? যে এয়ারই অনেকগুলো লেয়ার আছে, সবই হাওয়া, এয়ারের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ারগুলোকে একসাথে বলে হচ্ছে অ্যাটমসফিয়ার। দ্য ব্ল্যাঙ্কেট অফ এয়ার, দ্য ব্ল্যাঙ্কেট হলো একটা ব্ল্যাঙ্কেট, একটা কম্বল, একটা লেপ, এই যে ব্ল্যাঙ্কেট গুলো আছে, করে আমরা ভিতরে শুয়ে আছি ঠান্ডার মধ্যে। তো এই যে ব্ল্যাঙ্কেট করছে, এই একটা ব্ল্যাঙ্কেট অফ এয়ার, যদি অনেকগুলো ব্ল্যাঙ্কেট অফ এয়ারকে যদি একসাথে যোগ করি, টোটালটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ার। এটাকেই বলে একটা অ্যাটমসফিয়ার। হয়ে গেল। এটা থাকে
নর্মালি মাটি থেকে শুরু হয়, মানে এই যে গ্রাউন্ড লেভেল থেকে শুরু হয় ও একদম আকাশ অবধি বিভিন্ন রকমের লেয়ার আছে, অনেকগুলো লেয়ার আছে। একদম মাটি থেকে শুরু করে একটা মাটিতে একটা লেয়ার, তারপর একটা লেয়ার, তারপর একটা লেয়ার, তারপর একটা লেয়ার, এইভাবে আমরা জানবো চ্যাপ্টার আস্তে আস্তে জানবো। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে মোটামুটি মাটি থেকে শুরু করে একদম মাটি থেকে লেয়ার শুরু হয়ে যায়, আস্তে আস্তে লেয়ারগুলো পড়ে যাচ্ছে লেয়ারগুলো জানবো এক করে। তোমাদের এই তোমাদের সিলেবাসে অতগুলো লেয়ারের নাম নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এরকম ভাবে অনেকগুলো লেয়ার আছে। আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে অনেকগুলো স্ফিয়ার হয়, এইভাবে লেয়ার আছে। এটাই হচ্ছে অ্যাটমসফিয়ার। তোমাদের বুকে নেই, আইসিএসসি বোর্ডের ক্লাস 6 সিলেবাসে এগুলো নেই। আমরা যখন 7 এর ভিডিও জানবো, ক্লাস 7 এর যখন ভিডিও ছাড়বো এই এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ারের চ্যাপ্টারই, তার মধ্যে আমরা তোমাকে প্রতিটা স্ফিয়ার সম্বন্ধে বলবো, মানে প্রতিটা লেয়ার সম্বন্ধে বলবো। লেয়ারের মধ্যে কি নাম, লেয়ারের মধ্যে কি আছে, এগুলো সম্বন্ধে বলবো। যখন আমরা 7 এর চ্যাপ্টারটা ছাড়বো, তার সিলেবাসে এটা আছে, এটা 6 এর সিলেবাসে নেই, তাই আমরা ওটা বলছি না এই ভিডিওতে। 7 এর সিলেবাসে নিশ্চয়ই আমরা বলবো। ওকে, এবারে চলে আসছে আমরা এই যে লেয়ারগুলো আছে, এয়ারের মধ্যে ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার কেন আছে, অ্যাটমসফিয়ারের গুরুত্বটা কি, মানে এই আমরা এয়ারের গুরুত্বগুলো জানছিলাম, এবার অ্যাটমসফিয়ারই বা কেন আছে, মানে এতগুলো লেয়ার কেন আছে? প্লেন নর্মাল গ্যাস থাকতে পারতো, পুরোটাই গ্যাস, এমনিতে গ্যাস, পুরোটাই গ্যাস থাকতে পারতো। কেন কেন লেয়ার কেন আছে, আলাদা লেয়ারই বা কেন আছে, ব্ল্যাঙ্কেট অফ এয়ার কেন আছে? তার কারণ হচ্ছে এটা এই লেয়ারটা অ্যাটমসফিয়ার আমাদের নেচার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি রোল প্লে করে? ইট ডিটারমাইন্স দ্য ওয়েদার কন্ডিশন, উইন্ড অ্যান্ড স্টর্ম, মানে এটা ঝড়, বৃষ্টি, এই জিনিসগুলো কন্ট্রোল করে এই অ্যাটমসফিয়ার। কারণ অ্যাটমসফিয়ারের একটা লেভেলেই ধরো মেঘ ঘুরে বেড়ায়, আর একটা লেয়ার দিয়ে এরোপ্লেন যায়, আরেকটা লেয়ার দিয়ে জেট প্লেন যায়, এরকম ভাবে একটা লেয়ারে আমরা আছি। তো এরকম ভাবে আলাদা আলাদা যে লেয়ারগুলো আছে, এই প্রতিটা লেয়ারে আছে হচ্ছে আলাদা আলাদা ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। ওকে, এইবারে আসছে দ্য অ্যাটমসফিয়ার স্ক্রিনস, এবং কোন কোন অ্যাটমসফিয়ার এমনও লেয়ার আছে যে লেয়ারটা সানের আলট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করে। ওটা যদি আমাদের গায়ে পড়ে তাহলে স্কিন ক্যান্সার হয়ে যাবে। তো ওই একটা লেয়ার আছে, ওজোনোস্ফিয়ার বলে, এই লেয়ারটা কি করে, ওই সানরাইজ গুলোকে, সান থেকে যে আলট্রাভায়োলেট রে, মানে অতি বেগুনি রশ্মি বেরোয়, আলট্রাভায়োলেট রে, ওটাকেও প্রোটেক্ট করে, ওটাকে আটকে দেয়, পৃথিবীতে আসতে দেয় না। তাহলে পৃথিবীতে মানুষের স্কিন ক্যান্সার হবে না, কারণ স্কিনে পড়লে কি হবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে। তো সেটাকেও প্রোটেক্ট করে। তাহলে প্রথম জানলাম কি ইটস রোল ইন ডিটারমাইনিং ওয়েদার কন্ডিশনকে ডিটারমাইন করতে সাহায্য করে। 2 নম্বর জানলাম ইট অ্যাক্ট অ্যাজ আ শিল্ড বা প্রোটেক্টর হিসেবে কাজ করে। থার্ড জানলাম হচ্ছে যে মেটরস গুলো আসে, মানে গ্রহ যে টুকরো গ্রহ না, মানে কি বলবো ওটাকে, মেটেরয়েডস বলে, অ্যাস্টেরয়েডস বলে, মানে যে উল্কা বলে বেঙ্গলিতে। তো বিভিন্ন রকমের গ্রহাণুপুঞ্জের থেকে টুকরো টুকরো মেটরস বলে, অ্যাস্টেরয়েডস বলে, কোমেটস বলে, এগুলো মহাকাশে আছে, মানে স্পেসে আছে, স্পেস থেকে পৃথিবীতে চলে আসে মাঝে মাঝে। তো ওগুলোকে আটকাতে, মানে কি ওটাকে যখন ওর মধ্যে দিয়ে ঘষতে ঘষতে আসে, অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে ঘষতে ঘষতে আসে, ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে, এত হিট থাকে, হিট জেনারেট হয় যে টুকরো টুকরো হয়ে হয়ে একদম ধুলো হয়ে যায়, মাটিতে সে কিছু পড়ে না। এইভাবে অ্যাটমসফিয়ার আমাদের একটা গার্ড করছে, কিসের থেকে? মেটরস, অ্যাস্টেরয়েডস, কোমেটস, এগুলোকে সব আটকে দিচ্ছে। বড় বড় সাইজের, হিউজ সাইজেরকে ওরা পুড়িয়ে পুরো ছাই করে দিচ্ছে, পৃথিবীতে সে আর পড়ছে না, পুরো ছাই করে দিচ্ছে। এইভাবে একটা বিশালভাবে প্রোটেক্টিভ গার্ড হিসেবে কাজ করছে। আল্ট্রাভায়োলেট রেকে আটকাচ্ছে, ওটা একটা বললাম, আল্ট্রাভায়োলেট রেকে আটকাচ্ছে। থার্ড বললাম ওয়েদার কন্ডিশনে কন্ট্রোল করছে। ফোর্থ হচ্ছে এটা একটা মিডিয়াম হিসেবেও কাজ করছে। মিডিয়াম, যদি এয়ার না থাকতো না, সাউন্ড ট্রাভেল করতে পারতো না। আমরা পড়েছিলাম সাউন্ডের চ্যাপ্টারে যে সাউন্ড আছে বলেই সাউন্ডটা ট্রাভেল করতে পারে এয়ারের মাধ্যমে। যদি এয়ার না থাকে সাউন্ড ট্রাভেল করতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড যেতে পারবে না। ইট অ্যাক্ট অ্যাজ আ মিডিয়াম, সাউন্ডকে চলার জন্য একটা মিডিয়াম হিসেবে কাজ করে। সাউন্ড যখন এক জায়গা থেকে এক জায়গায় যায় না, এয়ার না থাকলে সাউন্ড যেতে পারবে না। তো সাউন্ডের মিডিয়াম হচ্ছে এয়ার কাজ করে। তো এয়ার ইজ এ ইম্পর্টেন্ট মিডিয়াম টু মুভ দ্য সাউন্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। থার্ড হচ্ছে যদি এয়ারই না থাকতো তাহলে এরোপ্লেনে উঠতে পারতো না, পাখিরা উঠতে পারতো না। কেন? পাখিরা তো ডানা দিয়ে প্রেশার করে, এয়ারের উপরে প্রেশার জেনারেট করে, প্রেশার জেনারেট করেই ওড়ে। ওই যে ডানাগুলো আছে না, তবে এরকম ওড়ায়, কারণ ওরা প্রেশার জেনারেট করে, এয়ারের উপরে প্রেশার দিয়ে ঠেলে ওরা উঠে যায়। এরোপ্লেনও সেম, যে ডানাগুলো দেখি এরোপ্লেনের ডানা একটা সাপোর্ট দেয়, প্রেশার দেয়, নিচু প্রেশার দিয়েই ও ওড়ে, উইথ মেকানিক্যাল প্রেশার। এরোপ্লেন তো মেকানিক্যাল প্রেশারে ওড়ে, কিন্তু বার্ডস গুলো যে ওড়ে, পাখিরা যে ওড়ে, এরাও সেম। এরাও কি করে, এরা প্রেশার জেনারেট করে, এয়ারে প্রেশার দিয়েই কিন্তু পাখিরা ওড়ে। যে কোনো বার্ডসগুলো, যে বার্ডসগুলো উঠতে পারে সবাই এয়ারে প্রেশার দিয়েই ওড়ে। তো এয়ার না থাকলে কোথায় প্রেশার দেবে? ওরা উঠতেই পারবে না। তাহলে বার্ডসকে ফ্লাই করার জন্য, এরোপ্লেনকে ফ্লাই করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার, এয়ার হবে না। আর এছাড়া এয়ার না থাকলে তো কি হবে? উইন্ড, সেল বোট, মানে সমুদ্রের মধ্যে যে পালতোলা নৌকাগুলো যাবে, নদীর মধ্যে যে পালতোলা নৌকাগুলো যায়,
ও তো হাওয়াটা নেই যায়, যদি উইন্ডই নেই থাকে, এয়ারই না থাকে, উইন্ড নেই, তাহলে পালতোলা নৌকোগুলো যেতে পারবে না। এগুলো ছোটো ছোটো কারণ, কিন্তু মেন বড় বড় কারণগুলো আগে বললাম, এগুলো তোমাদের জেনে রাখা উচিত। উইন্ড বোট, যদি সেল বোটগুলো থাকে মানে পালতোলা নৌকা, ওটা কি করে যায়, হাওয়াটাই তো যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কারণ দাঁড় পেয়ে আপনি যেতে পারবে না, অত প্রচন্ড ফোর্স থাকে, তো উইন্ডের পাওয়ারেই ওটা চলে, তো উইন্ডি যদি না থাকে তাহলে যেতে পারবে না। এইভাবে পোকামাকড় বা বার্ডসকে ফ্লাই করার জন্য হেল্প করে উইন্ড বা এয়ার। এয়ার না থাকলে ওরা কোথায় প্রেশার দিয়ে উঠবে, ওটা পারবে না। এবারে আসছে উইথ সাম প্রসেস। এয়ার আমাদের এতগুলো তো ভালো ভালো কাজ করছে, ইম্পর্টেন্ট বললাম। এবারে এয়ার আমাদের কতগুলো প্রবলেমও করছে, যেমন এয়ার আছে বলেই লোহায় জং ধরে। লোহা আয়রনে আমাদের কি রাস্ট পড়ে যায়, মানে জং ধরে যায়। কি করে জং ধরে, এয়ারে আছে ওয়াটার ভেপার, ওটা আয়রনের সাথে কেমিক্যাল রিয়াকশন করে, মানে রাসায়নিক বিক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন করে এর আয়রনের উপরে, লোহার উপরে একটা রাস্ট বলে একটা জং পড়ে যায়, মানে কালো কালো হয়ে যায়, দেখবে লোহাটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। ওটা কি করে পড়ে, ওটা পড়ে এই জন্যই কারণ এয়ারের মধ্যে আছে ওয়াটার ভেপার যখন আসে আয়রনের সংস্পর্শে আসে বা টাচে আসে, ওখান থেকে কেমিক্যাল রিয়াকশন হয় এবং রাস্ট তৈরি হয়ে যায়, মানে লোহাটা জং পড়ে যায়, বা লোহাটা এক কথায় লোহাটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। ওকে, তো এয়ার আমাদের অনেক হেল্প করে। এয়ারের অনেকগুলো প্রবলেমস আছে, সেগুলো আমি এক করে জানছিলাম যে এয়ার কি করে। এয়ার আছে বলেই তো এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে, ওটা জং পড়ে যাচ্ছে, লোহাটা জং পড়ে যাচ্ছে, রাস্ট হয়ে যাচ্ছে। এইভাবে এয়ার আমাদের কিছু, কিন্তু এয়ার না থাকলে আমরা বাঁচবোই না। ওই জন্য এয়ারের সম্বন্ধে খারাপ বলার থেকে আমাদের এয়ারের পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করা উচিত, কারণ এয়ার না থাকলে তো আমরা বাঁচবোই না, এক সেকেন্ডও থাকতে পারবো না। এবং আমরা শুধু না, আমরা না, অ্যানিমেলসরা না, কোনো প্লান্ট না, কেউ থাকতে পারবে না। ইভেন এয়ার না থাকলে সাউন্ডটাও ট্রাভেল করবে না। এইখান থেকে মোবাইল যে সাউন্ড ট্রাভেল করছে থ্রু দ্য মিডিয়াম অফ এয়ার, এয়ারের মাধ্যমেই সাউন্ডটা ট্রাভেল করছে, তো এয়ার না থাকলে সাউন্ডটাও ট্রাভেল করতে পারবে না। তাহলে এত ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার আমাদের জন্য। এই চ্যাপ্টারে এতখানি। তোমাদের কেমন লেগেছে বলবে বাচ্চারা, কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লেগেছে গৌরব স্যারের এই সাবজেক্টটা, তোমাদের কেমন লাগলো, কোথায় বুঝলে না কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাই পড়বো গৌরব স্যারের সাথে মজার সাথে। গৌরব স্যারের সাথে পড়া হয় মজার। বাই বাই।